বলতেছে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। আমি আব্বু আম্মুর সুখ চাইলে আমি নাকি শ্বশুরবাড়ির সবাইকে যেন সুখে রাখি। তারপর নানুও অনেক কিছু বলল, স্বামীর সব কথা মেনে চলতে, তাকে কষ্ট না দিতে, তার পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখতে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেস্ত, তাই স্বামীর সাথে বেয়াদবি না করতে, তাকে কদমবুচি করতে, ইত্যাদি ইত্যাদি এসব বলল। এইসব সব ব্যস্ততার ভিতরে খুব ধুমধামের সাথেই আমার বিয়েটা হয়ে গেল। সবাইকে বিদায় জানিয়ে আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসা হলো, কিন্তু এখনো পর্যন্ত আমার বাবুটাকে দেখলাম না। শুধু আমার ননদ সামিহাকে দেখেছি, ক্লাস 10-এ পড়ে, তবে খুব ভালো। আমাকে বারবার ভাবি বলে ডাকছিল। এই ভাবি ডাকটা আমার কেমন জানি অন্যরকম লাগছে। তবে আমার ননদটা অনেক মিষ্টি, আশেপাশে অনেক লোকই ছিল, কিন্তু আমি তাদের কাউকে চিনি না। এরা সবাই নতুন, সবাই আমাকে দেখছে, কেমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কোনো এক গ্রহ থেকে এসেছি। এলিয়েন ভাবছে নাকি আমায়? আজব, একটা মানুষকে এভাবে দেখতে হয়। এত মানুষের ভিড়ে আমার খুব অস্বস্তি লাগছে। চেনা কাউকে দেখছি না। অনেকক্ষণ পর আমার স্বস্তি ফিরে এলো ফুপিকে দেখে। আমাকে প্রথম দেখতে যে দুই ফুপি গিয়েছিল, তাদের এখন দেখছি। তারা এসে আমাকে অন্য একটা রুমে বসিয়ে দিল। তারপর কিছু খাবো কিনা জিজ্ঞেস করলো। আমার খিদে নেই বললাম। তারপরেও তারা আমায় জোর করে কয়েক লোকমা পোলাও খাইয়ে দিল। তারপর সবাই রুমে আমায় একা বসিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পুরো রুমে আমি একা। আমি খাটের মধ্যখানে বসা, চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে রুমটাকে দেখছি। পুরো রুমটা ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর করে ডেকোরেট করা। ছোট ছোট লাইটগুলা মিটমিট করে জ্বলছে। এত কিছুর পরেও আমার আব্বু আম্মু ভাইয়া আর সাইরার জন্য খুব মন জ্বলছে। বিদায় দেবার সময় আমার বুকটা তো ফেটে যাচ্ছিল। আব্বু আম্মু কাঁদছিল। যে ভাইয়া আমাকে মারলো সে পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছে। সাইরাও অনেক কেঁদেছে। আচ্ছা, আমার বিয়েতে নিপার তিন্নি আসেনি কেন? আসলো না তারা? শুনেছি নিপার আব্বুর নাকি ডায়াবেটিস বেড়ে গেছে, ওর আব্বুকে হসপিটালে দিয়েছে। আর তিন্নিও তো আমার উপরে খুবই রাগ। আজ সকালে ভাইয়ার কাছে শুনেছি তিশান ভাই আমার বিয়ের কথা শুনে নাকি খুব স্পিডে রাইড করে এখানেই আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট করে তাকে হসপিটালে দেয়। খুবই গুরুতর অবস্থা। তিনি আমায় কল করে বলল তিশান ভাইয়া নাকি আমায় একটাবার দেখতে চায়। তার নাকি অবস্থা খুবই খারাপ, কিছুই বলা যাচ্ছে না। তিনি আমার আম্মু আর ভাইয়াকেও বলেছিল, কিন্তু আম্মু আর ভাইয়া আমাকে যেতে দেয়নি। জানি না তিশান ভাই কেমন আছে। আচ্ছা, কি অবস্থা ওনার? মোবাইলও নেই যে একটা খবর নিব। আমি খাট থেকে নেমে দাঁড়িয়ে সব ঠিক করছি। এত ভারী ভারী জিনিস আমি সামলাতে পারছি না, আর শাড়ি সেটাও পারছি না। রুমটাতে তেমন খুব বেশি ফার্নিচার নেই। মধ্যখানে একটা খাট আর দুই পাশে ছোট্ট দুইটা ড্রয়ার, তার উপর দুইটা ল্যাম্প দুটো জ্বলছে মৃদু আলো। এক পাশে একটা বুকশেলফ, তার পাশে সোফা সেট। ওয়াল আলমারিটা অনেক সুন্দর, তার পাশে ওয়ার্ড্রপ। রুমের অন্য পাশে দুইটা এক্সারসাইজ রানিং মেশিন আর সাইকেল মেশিন, এই দুইটা রাখা। আরে বাহ, এই বাবু দেখি এক্সারসাইজও করে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছি। কখনো ভাবিনি যে এভাবে বিয়েটা হয়ে যাবে, কারোর জন্য নিজেকে এভাবে বউ সাজতে হবে, তাও আবার অচেনা অজানা কোন এক বাবুর জন্য। ভালোবাসা বোধহয় আমার কপালে ছিল না। আস্তে আস্তেই চলে গেল। সাইফকেও যে এতটা ভালোবেসে ফেলবো সেটাও বুঝতে পারিনি। তার সাথে যে অনেক কথাই বলার ছিল, তাকে তো সরি বলাটাও হলো না। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। পরিবারের মান সম্মানের কাটা ঘড়ির নিচেই চাপা পড়ে আমার মতো হাজারো মেয়ের লুকানো ভালোবাসা। পরিবারের সুখের জন্য
এমন হাজারো ভালোবাসার কোরবানি দেয় মেয়েরা যেমন আমি। জানি না কলেজ যেতে পারবো কিনা, জানি না সাইফের সাথে আর দেখা হবে কিনা, তবে ফুপি তো বলছিল বাবুকে বললে সে আমায় পড়তে দেবে। যদি কলেজ যেতে পারি সাইফকে সরিটা বলে দিব। তবে আমার কাছে কিন্তু এখনো তার সরিটা পাওনা রয়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে আমি চমকে যাই। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি। পুরো শরীর থরথর করে কাঁপছে, বুকটা যেন কেউ চেপে ধরেছে। কেমন যেন মনের ভিতর একটা ভয় কাজ করছে, না জানি এই বাবুটা কেমন হয়। নানু বলেছিল স্বামীকে পায়ে ধরে সালাম করতে, কিন্তু এটা আমার মোটেও পছন্দ না। জানা নেই চেনা নেই শুধু শুধু তাকে সালাম করব কেন? পিছনে কারো কণ্ঠস্বর শুনে আমার হার্টবিট ফুল স্পিডে চলতে লাগলো। কেমন যেন চেনা চেনা লাগছে, কোথাও যেন কণ্ঠটা শুনেছি, খুব পরিচিত মনে হচ্ছে। আমি সাহস করে পিছনে ঘুরে তাকাই। পিছনে তাকিয়ে তো আমি অবাক। কি দেখছি আমি? এটা কি সত্যি? আর উনি এখানে কেন? নাকি স্বপ্ন দেখছি? সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এখনো আমাকে দেখেননি, কারণ তিনি শেরওয়ানি খুলছেন। জুতোটা খুলে আমার দিকে তাকিয়ে তিনিও পুরো অবাক। দুজনেই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আপনি আপনি এখানে কেন? ভুল হয়েছে আমার, কিন্তু আপনি তো সরি বলার সুযোগটাও দিলেন না সাইফ। ওহ না বাবু, আর আমার বিয়েটাও হঠাৎ করেই হয়ে গেল, তাই কলেজ যেতে পারিনি, আর আপনাকেও সরিটা বলা হয়নি। আচ্ছা, আপনার নাম কি বাবু? আমার নাম বাবু। তো কি হয়েছে? হ্যাঁ, শখ কত, এত বড় ব্যাটা হয়ে বাবু সাজা হচ্ছে, তাই না? অবশেষে আমাকে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। আমার হার্টবিট আরো বেড়ে গেল, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। বড় বড় নিঃশ্বাস ফেলছি। কলেজেও এভাবে আমাকে চেপে ধরলে আমার শরীরে এক অজানা ঢেউ খেলে যেত, কিন্তু আজ তার চেয়েও বেশি। সাইফের দু হাত দিয়ে আমার দুই হাত আটকে দিল। তার নিঃশ্বাসের প্রতিটা বাতাস আমার নাকে মুখে আশ্রয় পড়ছে। সাইফ তার মুখটা আমার কাছে এনে বলল, বিয়েতে আমার মত ছিল না, শুধুমাত্র আমার আম্মুর জন্য বিয়েটা করতে হয়েছে। আর ফুফির আমাকে আদর করে বাবু বলেই ডাকে। তোমাকে আমার আম্মুই পছন্দ করেছে, তবে আমি জানতাম না আমার জন্য যে তোমাকে সিলেক্ট করেছে, আমি সেটাও জানি না। তাই দুইবার মিট করার কথা বললেও আমি মিট করতে চাইনি। আম্মু বিয়ের জন্য জোরাজুরি করলে আমি সোজাসুজি ভাবে বলে দিচ্ছি যে তাদের পছন্দই আমার পছন্দ। আমার মনে পড়লো একদিন নানু বাড়িতে আর কলেজ ফাংশনের দিন মিট করার কথা ছিল, কিন্তু আমিও তো যাইনি। না গিয়েই তো ভুল করেছি। তুমি আমাকে থাপ্পড় মেরেছো কোন সাহসে? আমার আব্বু আম্মু কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, আর তুমি? রাগী লোকে আমার দিকে তাকিয়ে সাইফের রাগ ভরা চোখ দেখে আমার তো ভয়েই প্রাণ বের হয়ে যাচ্ছে। আমি তো ভুল করে মেরেছি, আর আপনিও তো আমায় মেরেছেন, তাইলে? পুরো কলেজের সবাই আমাকে ভয় পায়, আমার থেকে 100 হাত দূরে থাকে। আমার সাথে বড় করে কথা বলা তো দূর, উল্টে আমাকে সালাম করে পাশ কেটে চলে যায়। আমার কত রেসপেক্ট, পার্সোনালিটি, আর তুমি সবকিছু এক নিমিষে শেষ করে দিলে। সাইফের স্পর্শে আমি যেন মাতাল হয়ে যাচ্ছি। তার প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি হারিয়ে যাচ্ছি। আমি কোনো কথাই বলতে পারছি না, বোবা হয়ে গেছি। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এভাবে এতটা কাছে এসে আমাকে পাগল করার কোনো মানে হয় না। এমনিতেই আমি সাইফকে মনে মনে ভালোবেসে ফেলেছি, তার উপর এখন সে আমার স্বামী। কেন জানি মনের ভিতর একটা খুশির জোয়ার উঠল। সাইফ তার খোঁচা খোঁচা দাড়ি দিয়ে আমার মুখে স্লাইড করছে। উফ, ব্যথা পাচ্ছি। আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, লজ্জা করে না এভাবে একটা মেয়ের সাথে চিপকে থাকতে? তারপর নিজের গালে হাত বুলাতে বুলাতে বললাম, উফ রে, আমার মুখটা শেষ করে দিল, জ্বলে যাচ্ছে। শেভ করেননি কেন? ও আচ্ছা, আপনার জুই শেভ করতে দেয়নি বুঝি। আরে বেচারি, কিভাবে ধোকা দিলেন আপনি আপনার বেবিকে? সাইফ ভুরু কুচকে তাকিয়ে এতক্ষণ আমার সব কথা শুনছিল আর নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাচ্ছিল। জুই তো আমার বেবি, ওকে আমি ধোকা দিইনি, তুমি তো সব করলে। আমি চোখ বড় বড় করে
আমি সব করেছি মানে কি? তুমি তো জুয়ে জায়গা দখল করে নিয়েছো, আম্মুকে পটিয়ে আমায় বিয়ে করে নিয়েছো। রেগে সাইফের কলার চেপে ধরে বললাম, কি কি বললেন আপনি? আমি আপনার আম্মুকে পটিয়ে আপনাকে বিয়ে করেছি? জুইয়ের জায়গা দখল করেছি? আমি বিয়ে করিনি আপনাকে, আমাকে তো জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। আমিও তো আপনাকে বিয়ের আগে দেখিনি। আর এই দেখেন, আপনার আম্মু আর ফুপিরা আমায় দেখে সাথে সাথেই এই বালা আর রিং পরিয়েছিল। হাতের বালা আর রিং দেখে সাইফকে দেখাই। সাইফ আমাকে চেপে ধরে ধপ করে খাটে শুয়ে পড়ল। আমার উপরে সেও শুয়ে পড়ে। তারপর আমার হাতের সাথে চেপে ধরে বলল, তুমি তো দেখছি বিশ্বে ভরা নাগিন। এই মেয়ে, তোমার এত সাহস কেন? একটু কি ভয় করে না? সবসময় ছেলেদের সাথে পাঙ্গা নাও। তারপরে তার রিং পরানো হাতটা ধরে আঙ্গুল থেকে রিংটা খুলে দিলাম। তার দিকে তাকিয়ে বললাম, এটা আমার রিং, আম্মু যাওয়ার সময় খুলে নিয়েছিল, সেও দিনই তাই নিয়ে নিলাম। মনে মনে বললাম, আজব তো, কেমন ছেলে রে, দেওয়া জিনিস কি কেউ আবার নিয়ে নেয়? ছি, ছোট লোক একটা। সাইফ আমার বলা শুরু করলো, তোমাকে জোর করে বিয়ে দিয়েছে? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, তোমার তো জাহাজ আছে তাই না? হ্যাঁ? এসব ফালতু কথা বলবেন না। জাহাদ একটা অসভ্য, অভদ্র, ওকে আমি ঘৃণা করি। ঘৃণা করো কেন? জাহাজ তোমার পাশে বসলে, তোমাকে টাচ করলে, তোমাকে খাইয়ে দিলে তো তোমার খুব ভালো লাগে। আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে। এসব কি বলছে গাধাটা? উফ, আপনি এত ভারী কেন? সরেন তো, আমি আপনার ভার নিতে পারছি না। সাইফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি, কিন্তু পারছি না। সাইফ আমার উপর থেকে উঠে আমাকেও টান মেরে বসিয়ে দিল। আমি কি বলছি যে জাহাদের এসব আমার ভালো লাগে? ভালো লাগে? তোমার ভীষণ ভালো লাগে। তাই তো ফাংশনের দিন সবাই নিচে থাকা সত্ত্বেও তুমি একাই ওর সাথে উপরে গিয়েছিলে। কোথায় কোথায় যেন টাচ করেছিল। সাইফের চোখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। আমিও ঝোপ বুঝে কোপ বসিয়ে দিলাম। আমাকে টর্চার করলে তাতে আপনার কি? আপনারও তো জুই আছে, আপনাকে কিস করে, আদর করে, বেবি বেবি বলে ডাকে, আরো কত কি। সাইফ বলল, ও আচ্ছা তাই নাকি? তুমি কেন এত পুড়ে যাচ্ছ? তোমারও লাগবে নাকি কিছু? একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে। আমি হঠাৎ কেঁপে উঠলাম, কি বলছে ডেভিলটা? কিছু লাগবে মানে? সাইফ আমার পাশে এসে আমার হাত থেকে বালা, তারপর চুড়ি সব খুলে দিচ্ছে, কানের দুলও খুলে দিল। আমি মনে মনে বলছি, কেমন স্বামী আমার, যা দিয়েছে সব নিয়ে নিচ্ছে। যা, লাগবে না আমার তোর জিনিস, সব নিয়ে নে। তারপর সাইফ আমার ঘোমটার পিন খুলে দিল। আমি অবাক হয়ে যাই, শাড়ির পিনও খুলতে থাকে এক এক করে। ওমা, এ তো দেখছি সব খুলে নিচ্ছে। হাত দিয়ে শাড়ি ধরে একটু দূরে সরে দাঁড়ালাম। ওই, আপনি কি করছেন এসব? আপনার জিনিস বলে কি সব খুলে নিয়ে নেবেন? সাইফ আবার আমার কাছে টেনে তার পাশে বসিয়ে দিল। আমার চোখের দিকে এমন ভাবে তাকালো, আমি তো লজ্জায় মরে যাচ্ছি। তুমি জানো না আজ আমাদের বাসর রাত, আর এই রাতে তো আমি। বলেই আমার ঠোঁটের কাছাকাছি তার ঠোঁট আনতেই আমি মুখ ঘুরিয়ে তাকে একটা ধাক্কা দিয়ে খাট থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ি। কিছুই বললাম না, এখনো পুরো শরীর ঠকঠক করে কাঁপছে। বারবার কানে বাজতে লাগলো তার কথাটা। আজ আমাদের বাসর রাত। চোখ বন্ধ করে আছি, হঠাৎ অনুভব করলাম যে কেউ আমায় কোলে নিচ্ছে। চোখ খুলে দেখে আমি ডেভিলটার কোলে। সে আমায় খাটে ছুঁড়ে মারলো। তারপর নিজের গেঞ্জি খুলতে খুলতে আমার দিকে তাকিয়ে বলল, আজকে এই রাতটা ওয়েস্ট করতে চায় না, চায় না এই ফুলগুলোর অপমান হোক। তুমি কোন সাহসে সোফায় শুয়েছো? হ্যাঁ? আমি ঢোক গিলে বললাম, কি হচ্ছে এসব? আর আপনি আমায় এখানে এনেছেন কেন? বাসর করবো আর কি। আমি চোখ বড় বড় করে মানে নিজের কাপড় ঠিক করছি। জুয়ের কাছে গেলে তোমার খুব জ্বলে তাই না? আমার গলায় কয়েকটা চুমু খেলো। আমি বিছানার চাদর আঁকড়ে ধরি। তার চুমুতে আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু জুইয়ের নাম শুনে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বেটা লুচু, জুই কলেজে আমার সামনেই তো সাইফকে চুমু দিয়েছিল, কিন্তু সাইফ তাকে
বাধাও দিল না। লুচু লুচু এখন আসছে আমার কাছে, বাসর করবে। লজ্জা শরমে মাথা খেয়েছে। দাঁড়া, তোর বাসর করাচ্ছি আমি। ধাক্কা দিয়ে সাইফকে সরিয়ে দিলাম। আঁচলটা বুকে জড়িয়ে বললাম, থাপ্পড় কি আরো খেতে চান? ওরে বাবা, কি বললাম আমি! আমার দিকে কি রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, যেন খেয়ে ফেলবে। সাইফ আমার চুল ধরে আমার ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, আমি তোমার কাছে আর আসবো না, তুমি নিজেই আমার কাছে আসবে। দেখি কতদিন একা থাকতে পারো। আমাকে ধাক্কা দিয়ে পাশ থেকে কম্বলটা নিয়ে সোফায় শুয়ে পড়ল। আমার তো কি জানি হয়ে গেল। সাইফ কি করলো আমায়? আমার ঠোঁটে তো ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি তো শেষ হয়ে যাচ্ছিলাম। যাচ্ছে তো যাচ্ছে, যাওয়ার আগে কি করে গেল? এসি বাড়িয়ে দিয়েছে ডেভিলটা। পুরো রুম ঠান্ডা হয়ে গেছে। আমার কি শীত করছে, শীতে কাঁপছি। যে একটা ছিল সেটা তো ডেভিলটা নিয়ে গেছে। আলমারি খুলে পাইনি। এত বড় ঘর, অথচ নিজের শুধু একটা কম্বল। ফকির একটা। আমি চুপি চুপি ডেভিলটার কাছে গিয়ে টান মেরে কম্বলটা নিয়ে নিলাম। ডেভিলটা আমার দিকে ঘুরে কম্বলের একটা কোণা টেনে ধরলো, তারপর বলল, কি একা একা ঘুম আসছে না? এত ছটফট করছো কেন? হ্যাঁ মামা মানে? কম্বল টান দিতেই আমাকে সহ তার বুকের সাথে চেপে ধরে। আমাকে তার বুকের সাথে চেপে ধরাতে তার হার্টবিট আমি শুনতে পাচ্ছি। তার হার্টবিট শুনে যেন আমার হার্টবিট থেমে গেল। আমি তার বুকে একটা আস্তে করে কামড় বসিয়ে দিলাম। সে আমায় ছেড়ে দিল। কামড়ের জায়গায় হাত বোলাতে বোলাতে বললাম, এই গোলাপি, কামড় দিলা কেন? ইস, ব্যথা পেয়েছি তো। এইভাবে কেউ কামড় দেয়? একটা হাসি দিয়ে বললাম, এটা তো আদর দিয়েছি আপনাকে। একটা চোখ টিপ মেরে আমি খাটে শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে ভাবছি, এই বাবু যে আমার সাইফ হবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। এই বাবুটাকে তো আমি ভালোবাসি। সাইরা, তোকে এতগুলো ভালোবাসা। তুই ঠিকই বলেছিস, আমি এই বাবুর বাবুনি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সাইফ আমায় জড়িয়ে ধরে আমায় চুমু খাচ্ছে, আমাকে তার বাহু ডোরে নিয়ে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। হঠাৎ জোর করে আমার গালে একটা কামড় বসিয়ে দিল আর বলল, তুমি আমায় দিয়েছো আর এখন আমি তোমায় দিয়ে তার প্রতিশোধ দিলাম। আর থাপ্পড়ের প্রতিশোধটাও কিন্তু নেব। কামড়ের জায়গায় হাত বুলাতে বুলাতে একটা চিৎকার দিলাম। খুব জোরে দিয়েছে, ব্যথা পেয়েছি তো তাই। কিন্তু চোখ খুলতেই আমি অবাক। শোয়া থেকে বসের সামনে তাকিয়ে দেখি ডেভিলটা আমার দিকে হাঁ করে অবাক চোখে তাকিয়ে আছে। আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখেছি? যাক বাবা, বাঁচা গেছে। হাতটা কখন জানি আমার গালে চলে গেছে, কিন্তু এইটা তো স্বপ্ন ছিল। হো গোলাপি, এভাবে চিৎকার করলে কেন? কি বোবা জিনে ধরেছিল নাকি? আমি সাইফের দিকে তাকিয়ে হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছি। হাসতে হাসতে আমি শেষ। হাসি থামাতেই পারছি না। সাইফ আমার দিকে ইশারা করে বলল, কি? আমি আবারও হাসছি। সাইফ এবার রেগে গেল। সকাল সকাল উঠে পাগল হয়ে গেল নাকি? এইভাবে হাসছো কেন? তার ঠোঁটের দিকে ইশারা করলাম। তারপর সাইফ উঠে আয়নার সামনে গিয়ে দেখতে লাগলো। আমি হাসছি তার ঠোঁট দেখে। সাইফের ঠোঁটে লিপস্টিক লেগে লাল হয়ে গেছে। সাইফ এসে জোর করে আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। আমি তার পিঠে কয়েকটা কিল দিলেও সে আমায় ছাড়লো না। অনেকক্ষণ পর সাইফ আমায় ছেড়ে দিল। তার টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাইফ যে এভাবে হুট করে এসে আমাকে কিস করবে আমি তো ভাবতেও পারিনি। বেশি হাসির মজা বুঝিয়ে দিল। সাইফ ওয়াশরুম থেকে বের হলে আমি ঢুকতেই সাইফ আমায় আটকে তার চুল ঝেড়ে সব পানি আমার মুখে ছিটিয়ে দিল। তারপর একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আজব তো, ঠান্ডা পানি দিয়ে আমার পুরো মুখ ভিজিয়ে দিল। ডেভিল একটা। আমি ওয়াশরুমে ঢুকে একটা লম্বা শাওয়ার নিলাম। ইস, টাওয়ালটা আনতে নিতেই তো ভুলে গেছি। এখন কি করি? ও, ঢোকার সময় দেখছিলাম সাইফ রুম থেকে বেরিয়ে গেছে, কিন্তু এভাবে না। আগে দেখা দরকার ডেভিলটা আছে কি না। গেছে।
যদি রুমে থাকে বলা তো যায় না। ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে উকি মেরে দেখছিলাম, ইয়া আল্লাহ, ডেভিলটা তো সোফায় বসে আছে, আমাকে দেখে নিয়েছে। ভাগ্যিস বের হয়নি, নইলে তো আজ সবই শেষ। এই কি, দরজা বন্ধ করতে পারছি না কেন? এত ঠেলছি কিন্তু দরজা বন্ধ করতে পারছি না। আবার উকি দিয়ে দেখতেই আমি শক খেলাম, সাইফ দরজায় তার পা দিয়ে আটকে রেখেছে। জোরে জোরে ঠেলছি আর বলছি, কি করছেন আপনি? হ্যাঁ, এভাবে অসভ্যের মতো দরজা আটকে রেখেছেন কেন? আমি অসভ্যের মতো দরজা আটকে রেখেছি, আর তুমি সভ্যের মতো উকি দিয়ে কি দেখছো? মনে মনে কি প্ল্যান করছো আমার ড্রামা কুইন? এর সাথে ঝগড়া করে কোনো কাজ হবে না। যদি ভিতরে ঢুকে পড়ে তাইলে তো সব শেষ। আমি খুবই নরম কণ্ঠে তাকে বললাম, এই শুনেন না, আমি না ভুল করে টাওয়াল আনিনি, যদি একটু দিতেন তাহলে খুব উপকার হতো। ও রিয়েলি? তুমি এত ভুল করো কিভাবে? প্লিজ দিন না, যদি না দিই? প্লিজ প্লিজ দিন না। কারো বিপদে সাহায্য করা কিন্তু খুবই মহৎ কাজ, আর আমি জানি আপনি খুবই মহৎ। দিন না সাইফ, প্লিজ। ওকে, আজকের জন্য সাহায্য করলাম, তবে মনে রেখো আমি কিন্তু এত মহৎ না। তারপর টাওয়ালটা ভিতরে দিতেই আমি নিয়ে দরজা আটকে দিচ্ছি, কিন্তু এখনো পারছি না। সাইফ আবার আটকে রেখেছে। আমি এবার বিরক্ত নিয়ে বললাম, কি হলো আবার? কি অসভ্য মেয়ে, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। ও আচ্ছা, ধন্যবাদ। তারপর সাইফ দরজা ছেড়ে দিলে আমি দরজা বন্ধ করে দেই, কিন্তু দরজা বন্ধ করতে করতে সাইফের কথাটা শুনলাম। সে বলছে, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো। আমি শাড়ি পরেই বের হলাম। সাইফ আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমি তার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে আয়না দেখছি। শাড়িটা আকাশি কালার, ছোট গোল্ডেন পার। নতুন বউ যেহেতু কিছু তো অর্নামেন্টস পরতেই হবে। ব্যাগ থেকে ছোট বক্স বের করলাম, চেইন, আংটি আর দুলজোড়া পরলাম। না, তার জিনিস কিছুই পরবো না, কাল রাতেই তো সব সে খুলে নিয়েছে। আর এখন যেগুলো পরেছি সব আব্বুই দিয়েছে, আমার বার্থডে গিফট ছিল। মনে পড়ে গেল সেই স্পেশাল দিনটার কথা। আমার আব্বু বার্থডে সেলিব্রেট করা পছন্দ করে না, কিন্তু আমার সব ফ্রেন্ডসরা তাদের বার্থডে সেলিব্রেট করত আর আমায় ইনভাইট করত। তখন আমার খুব মন খারাপ হতো যে সবার বার্থডে সেলিব্রেট করা হয়, কিন্তু আমার বার্থডে সেলিব্রেট করা হয় না। যথাসময়ে চলে আসলো আমার বার্থডে। সকাল থেকে কান্নাকাটি শুরু করে দিলাম। আম্মু রাজি হলেও আব্বু রাজি না। অনেক কান্নাকাটির পর অবশেষে আব্বু রাজি হলো। আমার খুশি দেখে কে? আমার সব ফ্রেন্ডকে ইনভাইট করলাম। সন্ধ্যের দিকে সবাই আসলো আর কেকও চলে আসলো। ওয়াও, এত বড় কেক! আব্বুই অর্ডার দিয়েছিল চকলেট কেক, কিন্তু আব্বু এখনো এলো না। আমার মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। আম্মু ফোন দিলেও রিসিভ হচ্ছে না, কিন্তু আমিও যতক্ষণ আব্বু আসবে না কেক কাটবো না সিদ্ধান্তে বসে রইলাম। অনেকক্ষণ পর সবাইকে চমকে দিয়ে আব্বু হাতে এতগুলো বেলুন নিয়ে এসে আমাকে উইশ করলো। আমাকে আরো অবাক করে দিয়ে আমার গলায় স্বর্ণের চেইনটা পরিয়ে দিল। আর সেই দিনটা আমার জন্য খুব স্পেশাল। আমি অর্নামেন্টসগুলো পরে হালকা একটু সাজ দিলাম। উফ, চুল থেকে পানি পড়ে পিছনে পুরো ভিজে গেছে, তাই চুলগুলোর সামনে এক পাশে এনে মুছছি। আয়নার পিছনে চোখ যেতেই দেখি সাইফ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি পাত্তা দিলাম না। চুল মুছে নোজপিনটা ঠিক করছি, কারণ চুলের সাথে লেগে একটু ব্যথা পেয়েছি। আবার তার দিকে চোখ যেতেই দেখি সে এখনো আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘুরে পিছনে তাকাতেই সে চোখ নামিয়ে নিল। আমার তো খুবই রাগ লাগছে। আমি খেয়াল করেছি সে আমার পিছনে চুল সরে যাওয়াতে পিঠের যে অংশটা দেখা যাচ্ছিল সেদিকে তাকিয়েছিল। অসভ্য একটা। আমার বাসা থেকে যে লাগেজটা দিয়ে এসেছিল সেটা দেখছি আলমারির উপর। আলমারির উপর আমি নাগাল পাবো না, তাই লাফ দিচ্ছিলাম যাতে ধরতে পারি, কিন্তু পারছি না। লাফ দিয়ে বারবার ব্যর্থ হচ্ছি। ডেভিলটার দিকে তাকাতেই আমার মাথার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। এই তো দেখছি
পুরো লুচু একটা, শয়তান একটা। চুপ থাকতে আর পারলাম না। রেগে তার কাছে যেতেই সে আমার দিকে তাকিয়ে নিজের ল্যাপটপ অন করলো। লজ্জা করে না এভাবে অসভ্যের মতো চুপি চুপি দেখতে? রাগী চোখে তাকিয়ে বলল, মানে ন্যাকা সাচ্ছেন বুঝি? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এগুলো কিন্তু ভালো না। ল্যাপটপে কাজ করা ভালো না, আজ প্রথম শুনলাম। আমি সেটা বলিনি। তাহলে? আপনি যেটা করেছেন আমি সেটা বলিনি। আপনি যেটা দেখেছেন আমি সেটার কথা বলেছি। ল্যাপটপ দেখা ভালো না? আমি ল্যাপটপের কথা বলিনি। আপনি আমার এখানে দেখেছেন সেটার কথা বলেছি। আমি তোমার দেখছি, মানে বুঝলাম না। রাগে দাঁতে দাঁত চেপে কিছুই না ইডিয়েট বলেই চলে গেলাম। ড্রেসিং টেবিলের পাশে ছোট্ট টি টেবিলটা নিয়ে তার উপরে দাঁড়িয়ে আলমারির উপর থেকে লাগেজটা নেওয়ার চেষ্টা করছি। এই আলমারিটা বানাইছে কোন মিস্ত্রি? তাকে যদি একবার পাইতাম একটা লাত্তি মেরে ইন্ডিয়া পাঠাই দিতাম। এত উঁচু কেন করলো? টেবিলটার উপরে দাঁড়িয়ে ভালোভাবে নাগাল পাচ্ছি না। পা দুটো উপর করে নিতেই হঠাৎ টেবিলটা উল্টে আমি নিচে পড়ে গেলাম। আ চোখ বন্ধ করে ফেললাম। আজ আমি শেষ। চোখ আধ খুলেই দেখি টেবিলটার মুখ, তাও আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। আমি পুরো চোখ খুলে তো রেগে মেগে শেষ। শয়তান লুচু অসভ্য, ছাড়ে নামায়। টেবিলটা আমার কোমর ধরেছে আর তার হাতের ওপর আমি। ছিছি, ছাড়েন বলছি, অসভ্য কোথাকার। অমনি ছেড়ে দিল আর আমি নিচে পড়ে গেলাম। আহ, এসবের মানে কি? কিছু না, ছাড়তে বলছো তাই ছেড়ে দিলাম। সে রুম থেকে বেরিয়ে গেল আর আমি ফ্লোরে ব্যথা পেয়েছি। ডেভিল একটা। যখন আমি লাফ দিয়ে লাগেজ নেওয়ার চেষ্টা করছিলাম তখন সে আমার কোমরের দিকে হাঁ করে তাকিয়েছিল। হাত উপরে ছিল তাই কোমর থেকে শাড়ি সরে গিয়েছিল। আর ওই ইডিয়েটটা লুচু মার্কা লুকে তাকিয়েছিল। আর যখন পড়ে গেলাম ঠিক তখনই ওই জায়গায় হাত দিল। আর কি জায়গা পেল না লুচু একটা। না জানি জুইয়ের কোন কোন জায়গায় হাত দিয়েছে। পুরো রুমের অবস্থা দেখে মনে হচ্ছে যেন কাল রাত সত্যিই বাসর হয়েছিল। কি অবস্থা! ছিছি, কেউ দেখলে কি ভাববে? আমি সব ফুলগুলো একত্র করে শাড়িতে কুড়িয়ে নিলাম। তারপর কোথায় ফেলবো ভাবতেই ব্যালকনির দিকে চোখ গেল। ব্যালকনিতে গিয়ে সব ফুল বাইরে ফেলে দিলাম। তারপর ছোট ছোট টবগুলো দেখছি ঠিক আমার ব্যালকনির মতো। গোলাপ আর বেলি ফুল, আহা কি সুবাস! বেটা বাবু দেখি ফুল গাছও লাগায়। হ্যাঁ, রুমে এসে নিচে যাবার জন্য সামনে এগুতেই দেখি সাইফ আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মাথায় আর পুরো গায়ে সব ফুল। ফুলের কয়েকটা গুচ্ছ তার গলায় ঝুলে আছে আর আমার দিকে রাগী লোকে তাকিয়ে আছে। আমি বুঝতে পেরেও না বোঝার ভান করে সামনে এগুতেই ডেভিলটা আমার হাত ধরে ফেলে। আমি চমকে গেলাম। আমাকে টেনে তার সামনে এনে বলল, এসবের মানে কি? কিসের মানে? ময়লা ফেলার আগে চোখ দিয়ে দেখে নিতে পারো না যে নিচে কেউ আছে কিনা? আমি অবাক হয়ে বললাম, আমি কোনো ময়লা নিচে ফেলিনি। সাইফ তার ফুল ছড়ানো ছিটানো শরীরের দিকে ইশারা করে বলল, তাহলে এসব কি? একটা হাসি দিয়ে বললাম, এগুলো তো ফুল, আপনি ফুল চিনেন না? যাই হোক না কেন, তাই বলে যেখানে সেখানে ফেলবা? পুরো রুমটা তো নোংরা করে রেখেছেন তাই পরিষ্কার করেছি, আর পরিষ্কার করে নিচে ফেলেছি। এখানে এত রিয়েক্ট করার কি আছে? সাইফ জোর করে তার কাছে টেনে নিল। কি করছেন আপনি? ছাড়েন আমায়, লাগছে তো। লাগলে লাগুক, উল্টোপাল্টা কাজ করো কেন? এখন তোমার জন্য আমায় আবার শাওয়ার নিতে হবে। বলেই আমাকে একটা ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করছি। কি পেয়েছি আমার সে? যখনই ইচ্ছা কাছে টানবে আবার যখন ইচ্ছা দূরে ঠেলে দিবে। অসভ্য একটা। আমি কি তার জুই যে গায়ে পড়ে কথা বলবো বা ঝগড়া করবো? হঠাৎ টেবিলটার মোবাইল টোন বেজে উঠলে আমি মোবাইল হাতে নিয়ে দেখি আমার শ্রদ্ধেয় আম্মু, তাই রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভালো, আর তোমরা কেমন আছো? আব্বু কেমন আছে?
সাইরা আর ভাইয়া কেমন আছে? সবাই ভালো আছে? নাস্তা করেছিস? না, তোমরা করেছো? কিন্তু তুই এখনো নাস্তা করিসনি কেন? আর জামাই কই? সবাই কি এখনো ঘুম? বাবু উঠে গেছে, আর সবাই ঘুমে কিনা আমি জানি না, কারণ আমি এখনো রুমে। বাবুটা আবার কে? কে আবার? তোমাদের জামাই আর কি। হঠাৎ আম্মুর থেকে সাইরা ফোন কেড়ে নিল আর বলল, আই মিস ইউ সো মাচ। আই মিস ইউ এতগুলা। আই লাভ ইউ আফুনি। কেমন আছিস বাবুর বাবুনি? আর বাবুনির বাবুটা কেমন আছে? সাইরা, এটা ঠিক না, আমি কিন্তু বাবুর বাবুনি না। আচ্ছা, কেমন আছিস আগে সেটা বল। আর ভাইয়া কেমন আছে? ভাইয়া কি রোমান্টিক নাকি? ওই বুড়ি, ছোট মেয়ের মতোই থাক, বেশি পেকে গেছিস। আমরা ভালো আছি। আম্মু কিছু বলেছে তোকে? কি বলবে? কিছু বলেননি তো। কোনো কিছু হয়েছে? একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? কি সেটা? তিশান ভাইয়া মারা গেছে। আমার তো কথাটা শুনে মাথায় বাজ পড়লো। কি বলছে সাইরা? সাইরা, তুই কি বলছিস? এটা কি সত্যি? কখন হলো? কাল রাত 1টায়। আম্মু তোকে বলতে নিষেধ করেছে, তারপরও আমি তোকে বললাম। তুই আম্মুকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, এখন রাখি। ওকে বাই। বাই। সাইরার মুখ থেকে কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। হঠাৎ ওয়াশরুম থেকে টুপ করে ডেভিলটা বের হলো। পুরো শরীরে কিচ্ছু নেই, টাওয়ালটা ছাড়া। তার উদাম বুকটা দেখে আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। সাদা কালোর ওপর কালো কালো ছোট ছোট লোম যেন তার দিকে আকৃষ্ট করছে। তাকিয়ে আছি আমি তার দিকে। শুনেছি ছেলেদের বুকে লোম বেশি হলে নাকি তাদের ভালোবাসাও বেশি হয়। তাইলে কি ডেভিলটার? না না, এ তো একটা পাষাণ, খালি ঝগড়া করে, একটুও ভালোবাসে না। ভালোবাসে তো ওই শাকচুন্নি জুইকে। সাইফ আমার মুখের সামনে চুটকি বাজিয়ে ইশারায় বলল। একটু লজ্জা পেলাম, কিন্তু সেটা ডেভিল থেকে বুঝতে দিলাম না। কিছু না। সাইফ আমার হাত ধরে বলল, কিছু না বললেই হলো। কিছু না, এর মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে, সেটা আমি বুঝতে পারি। তার দিকে একটু রাগি চোখে তাকিয়ে, আপনি কোজো বুঝতে পারেন? সাইফ আমাকে একটু কাছে টেনে বলল, আমি তোমার কাছে আসলে কি তোমার কিছুই ফিল হয় না? এমনিতেই তো শেষ হয়ে যাচ্ছি, কথাও বলতে পারছি না। তারপরও কাপা কাপা কণ্ঠে বললাম, না না তো। এবার সাইফ আমাকে তার বুকের সাথে একদম জোরে চেপে ধরল। সত্যি কি কিছু ফিল হয় না? আবারও কাপা কাপা কণ্ঠে বললাম, না না তো, কি ফিল হবে? আমার তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কথাও বলতে পারছি না। সাইফ আমার কাছে আসলে তো আমার অবস্থা আর ঠিক থাকে না, পাগল হয়ে যাই। আর এখন তো তার সাথে চেপে ধরেছে। আমার ভিতর তো তুফান শুরু হয়ে গেছে। তাহলে তুমি এইভাবে কাঁপছো কেন? আর এইভাবে কথা বলছো কেন? কই না তো। খট করে একটা শব্দ হতেই দেখি দরজার পাশে সামিহা দাঁড়িয়ে আছে। আমাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। সাইফ আমায় ছেড়ে আলমিরা থেকে কাপড় নিয়ে পড়া শুরু করলো, আর আমি খুবই লজ্জা পেয়ে লাল হয়ে গেলাম। এদিকে ভাইয়ের রোম্যান্স, আর অন্যদিকে বোনের এন্ট্রি। কাপড় ঠিক করছি। কি কিছু বলবি? সামিহার দিকে তাকিয়ে, সামিয়া আমার দিকে তাকিয়ে। ভাবিকে মা ডাকছে। তারপর সামিয়া ভেতরে এসে আমাকে ওপর থেকে নিচে দেখে নিল, তারপর বলল, ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে। সামিয়ার কথাটা শুনে আমার খুব খুশি লাগলো। সাইফের দিকে তাকিয়ে দেখি বাবু মশাই পুরো শরীরে স্প্রে করতে করতে শেষ হয়ে যাচ্ছে। এত স্প্রে করার কোনো দরকার আছে নাকি? এমনিতেই শরীর দেখে পাগল হয়ে যাচ্ছে, তার উপর মন মাতানো ঘ্রাণ। এত সেজে গুজে স্প্রে মেখে ব্যাটার ডেভিলটা যাচ্ছে কই? সামিয়ার কথাটা বোধহয় ডেভিলটার কানে যায়নি। আমার দিকে তো একবারও তাকালো না। সামিহা আমার হাত ধরে বলল, ভাবি চলো, মা আর ফুপিরা অপেক্ষা করছে। হ্যাঁ চলো। ভাইয়া নাস্তা রেডি, মা বলেছে খেয়ে যেতে। সাইফ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। সামিহা আমার হাত ধরে আমাকে কোনো একটা রুমে নিয়ে গেল। মনে হয় এটা মায়ের রুম। মা আর দুই ফুপি আর দুজন মহিলা খাটে বসে আছে। আমি সবাইকে সালাম করলাম। মা আমাকে
সবার সাথে আবার পরিচয় করিয়ে দিচ্ছে। চিনতে পেরেছো? এরা হচ্ছে তোমার ফুপি, এটা বড় আর এটা ছোট। কেন ভুলবে আমাদের? ঠিক বলছি না বৌমা? আমি মাথা ঝাঁকিয়ে বললাম হ্যাঁ। তারপর মা অন্য দুইজন মহিলাকে আঙুল দিয়ে ইশারা করে বলল, ইনি হচ্ছে তোমার বড় মামি আর ইনি ছোট মামি। আমি তাদের সালাম করলাম। আমাদের বাবুর জন্য আমরা তো বেস্টটাই আনবো, তাই না? সবার মুখে আমার এত প্রশংসা শুনে আমার শাশুড়ির মুখ তো সেইরকম একটা হাসি ফুটলো, আমার মাথায় হাত বুলিয়ে দিল। তোমার হাতে চুড়ি নেই কেন? আসলে মা, আপনার ছেলেই রাতে আমার থেকে সব চুড়ি খুলে নিয়েছে, তাই সবাই আমার দিকে হাঁ করে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো খেয়াল করিনি, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। ছি ছি, কি বলে ফেললাম আমি সবার সামনে। ছোট ফুপি আমাকে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল রুমে, এনে আমার দিকে রাগি একটু ভাবে তাকালে। আমি মন খারাপ করে নিচে তাকাই, অমনি ফুপি হাসতে হাসতে শেষ। আমি ফুপির দিকে তাকিয়ে সরি ফুপি। ফুপি আমায় জড়িয়ে ধরে বলল, পাগলি একটা, সামনে থেকে কথা সাবধানে বলবা, সবার মাইন্ড তো আর একরকম না। আমিও সামান্য লজ্জা পেলাম। তো এবার বলো, বালা কই? অভিমানের সুরে বললাম, আপনাদের ছেলে খুলে নিয়েছে, রিংটাও নিয়ে নিয়েছে, সেগুলো নাকি তার জিনিস। আচ্ছা ঠিক আছে, বাবু আসুক, ওরে আমি বকে দিব। আমার নতুন বউ থেকে এসব খুলে নিলি কেন? একটু পরেই সাইফ রুমে এলো। রাক্ষসটা বোধহয় কি এসেছে, ঠোঁটের পাশে খাবার লেগে আছে আর মুখে কিছু চিবোচ্ছে। রাক্ষস একটা। আমি এইদিকে খিদে মরছি আর সে এক সাগর খেয়ে এসেছে, একটুও আমার চিন্তা করে না। তার বাসায় তো আমি নতুন, সে তো আর নতুন না। ফুপি গিয়ে ডেভিলটার কান ধরে আমার সামনে নিয়ে এলো। আগে বল, এমন করলি কেন? কি করেছি আবার আমি? ছাড়ো, লাগছে তো। বউয়ের চুড়ি আর রিং খুলে নিয়েছিস কেন? এবার সাইফ আমার দিকে বাঁকা চোখে তাকালো, মুখটাকে কেমন জানি বাংলার পাঁচের মতো করে ফেললো। আমি তার থেকে চোখ ফিরিয়ে নিলাম। ফুপি, তোমাদের বউয়ের জিনিস আমি তাকে দিয়ে দেবো। তারপর ফুপি সাইফের কান ছেড়ে দিয়ে বলল, বউকে একদম জ্বালাবি না, বউয়ের খেয়াল রাখবি। হুম। ফুপি আমার কাছে এসে বলল, হয়েছে, এবার বকে দিয়েছি, তোমায় আর জ্বালাবে না। যদিও বা উল্টাপাল্টা কিছু করে আমায় বলে দিবা, কেমন? তারপর ফুপি রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নাস্তা খেতে নিচে যেতে বলল। আমি যাবই বা কিভাবে? যাবার আগেই তো ডেভিলটা পথ আটকে দিল। চুড়ি খুলে নিয়েছি, রিং খুলে নিয়েছি, ঘোমটা খুলেছি, আর জড়িয়ে ধরেছি, আর চুমুও খেয়েছি। সব বলেছো তো ঠিক মতো। মানে? তোমাকে জ্বালানো তো এখনো শুরুই করিনি, তবে খুব তাড়াতাড়ি শুরু করবো, উল্টোপাল্টাও করবো কিন্তু। একটা চোখ টিপ মেরে ডেভিল মার্কা হাসি দিয়ে মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি ডেভিলটার কথার আগা মাথা কিছুই বুঝলাম না। নিচে গিয়ে ফুপি মামি সবার সাথে বসে নাস্তা করলাম। বাবা, সাইফ আর ফুপা মামারাও নাকি প্রথমে নাস্তা করে বেরিয়ে গেছে। এখন আমরা মেয়েরা সামিহার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। বড় আর ছোট ফুপি অনেক ভালো, বড় মামিও ভালো, তবে ছোট মামিটা একটু খোঁচা মেরে কথা বলে, দোষ ধরতে চায়। আমার সাথে কথা বলে খালি এটা জিজ্ঞেস করে ওটা জিজ্ঞেস করে, মানে রান্না বান্না পারি কিনা, কাজকর্ম কদ্দূর পারি, এসব আর কি। আর সামিহা তো আমার 1 বছরের জুনিয়র। তারপরও ভালোই হলো একজন ফ্রেন্ড পেলাম। সামিহার থেকে জানতে পারি সাইফ নাকি বাবার সাথে ব্যবসাও সামলায়, কিন্তু মাঝে মাঝে কলেজ যায় ফ্রেন্ডের সাথে মজা করতে যায়, নাকি অন্যদের 12টা বাজাইতে যায়। শয়তান একটা, সবসময় জুইয়ের পিছনে পড়ে থাকে। সামিহার কাছ থেকে আরও শুনছি আমার শাশুড়ি মা নাকি জুইকে মোটেও পছন্দ করে না। কয়েকবার বাসায় এনেছিল সাইফ, মা নিষেধ করাতে আর আনেনি। সাইফকেও নাকি জুইয়ের সাথে মিশতে মানা করেছে, তবে সাইফের নাকি এত তাড়াতাড়ি বিয়ে করার মত ছিল না, কিন্তু মা জোরাজুরিতে বিয়ে করেছে। বিয়ের কথা বললেই নাকি বারবার এড়িয়ে যেত। সাইফরা ভাই বোন কয়জন আমি সেটা পর্যন্ত জানতাম না, আজকেই জানলাম সামিহার থেকে। আমার একটাই স্বামী আর একটাই ননদ। সাইফরা নাকি 2 ভাই ছিল, তার ছোট ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে 3 বছর আগে। শুনে খারাপ লাগলো।
হঠাৎ অ্যাক্সিডেন্টের কথা শুনে তিশান ভাইয়ের কথা মনে পড়ল। তিশান ভাইও আমাকে একটা নজর দেখতে চেয়েছিল, কিন্তু তার সাথে শেষ দেখাটাও হলো না। না জানি তিন্নির অবস্থা কেমন, কলেজ যাব কি যাব না বুঝতেও পারছি না। মা কিংবা সাইফ কেউ তো বলল না। থাক, বললে যাব। সারাদিন সবার সাথে গল্প করে কাটিয়ে দিলাম। সন্ধ্যের দিকে মামি আর পুপিরা চলে গেল। পুরো ঘরটা খালি হয়ে গেছে। বাসায় আমি, সামিহা আর মা ছাড়া কেউ নেই। কাজের একটা মেয়ে আছে, নাম ময়না, খুবই মিশুক। খালি জিজ্ঞেস করে কি লাগবে, কি করব। মেয়েটা খুবই ভালো। মামিরা যাওয়ার একটু পরেই সাইফ এলো। আমি নিচে সামিহার সাথে বসে বসে টিভি দেখছিলাম। সাইফকে দেখেও আমি না দেখার ভান করলাম। ভাবি, তুমি উপরে যাও, কেন? ভাইয়া এসেছে, যদি কিছু লাগে। না চাওয়া সত্ত্বেও উপরে গেলাম। নতুন বউ বলে কথা। রুমে ঢুকেই আমার মাথার মেজাজটা 100-তে 100 খারাপ হয়ে গেল। পুরো রুমের অবস্থা খারাপ। ফ্লোরে আর খাটে আমার সব কাপড় এলোমেলো ভাবে পড়ে আছে। আমার সেই পছন্দের ভ্যানিটি ব্যাগটাও নিচে পড়ে আছে। আমি বিকেলেই তো সব জামা কাপড় আলমারিতে গুছিয়ে রেখেছি। এসব করলো কে? ডেভিলটা তো সোফায় বসে আছে। আমি দৌড়ে গিয়ে ফ্লোর থেকে কাপড় তুলছি আর বলছি, কোন অসভ্য করেছে এসব? এভাবে তাণ্ডব চালিয়েছে আমার জিনিসের উপর। ব্যাগটা হাতে নিয়ে আমার রাগ আরো চরমে উঠে গেল। আমার পছন্দের এত সুন্দর ব্যাগ থেকে কয়েকটা বড় বড় পাথর পড়ে গেছে। মনে হয় ফ্লোরিজ সুরে মারার কারণে। আমি সাইফের সামনে গিয়ে রাগী সুরে বললাম, এসবের মানে কি? আমার কাপড় চোপড় নিচে ফেলেছেন কেন? চোখ নামিয়ে কথা বলো। আর রাগ আমার সাথে একদম দেখাবে না। এটা আমার ঘর, আমার রুম, আমার আলমারি। আর তুমি কালকে আমার সাথে সব দখল করে দিয়েছ। আলমারির পুরো অর্ধেকটা জায়গা দখল করেছ, আর আমার সব কাপড় এক সাইডে সরিয়ে রেখেছ। আমি এখানে দৌড়ে দৌড়ে চলে আসিনি, আমাকে আনা হয়েছে। এখন এই ঘর, এই রুম আর এই রুমের প্রতিটা জিনিসের উপর আমার অধিকার রয়েছে, এমনকি আপনার উপরও। ও রিয়েলি? আমার উপরও তোমার অধিকার আছে? আর তোমার উপর কি আমারও? বুড়ো নাচিয়ে কথাটা বলে এক হাতে টাই খুলছে আর আমার দিকে এক পা এগুচ্ছে। আরে এই গাধার চোখ কানা নাকি? কাপড় তো সব এখনো নিচে পড়ে আছে, আর ডেভিলটা আমার কাপড়ের উপর দিয়েই জুতা সহ আমার দিকে এগুচ্ছে। কাপড় সব নোংরা করে ফেলেছে। আমার চোখ বড় বড় করে বললাম, ওই চোখ কানা নাকি? নাকি নাকের জন্য দেখতে পান না? স্বামীর পায়ে নিজের স্ত্রীর বেহেস্ত, এটাকে তুমি জানো না? স্বামীর সাথে কি এইভাবে কথা বলে? কি ইডিয়েট তুমি গোলাপি। বলেই আমার কোমর ধরে টেনে আমাকে তার কাছে নিয়ে গেল। সাইফের শরীরের সেই ঘ্রাণটা আমার নাকে এসে লাগলো। শরীরটা এক অজানা শিহরণে কেঁপে উঠল। সাইফের শার্টের বোতাম দুটা খোলা, বুকটা দেখা যাচ্ছে। জানি না সাইফের স্পর্শে আমি পাগল হয়ে যাই কেন। সাইফ আমাকে ঘুরিয়ে আমার থেকে 2 হাত শাড়ির ভেতরে ঢুকিয়ে পেটে রাখলো। আর আমি তো এখন কোনো এক অজানা দেশে হারিয়ে গেলাম। কিছুই বলছি না তাকে, চুপ করে সব উপভোগ করছি। আমার যে তার স্পর্শ খুবই ভালো লাগছে। তারপর কানের পাশ থেকে চুলগুলো সরিয়ে মুখটা কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, এই গোলাপি, তোমার চোখের কাজল পুরো লেপটে গেছে, দেখতে পেতনির মতো লাগছে। তারপর জোরে জোরে হাসতে লাগলো। আমার তো রোমান্টিক ফিলিংসের 12টা বেজে গেল। ভেবেছিলাম অন্য কিছু, আর হলো কি তার পুরোপুরি উল্টো। এমন সময়ে কেউ এমন অকাণ্ড করে আমাকে নাকি পেতনির মতো লাগছে। তবে গাধাটা আমাকে এখনো জড়িয়ে রেখেছে। আমি রেগে তাকে একটা ধাক্কা দিলাম, বললাম, এসবের মানে কি? পেতনি আমি না, আপনার জুই। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমি ফ্লোরে থেকে কাপড় তুলতে তুলতে বললাম, আমার জিনিসের আবার হাত দিলে কিন্তু খবর আছে, এগুলো আমার আব্বু দিছে, সো হাত দেওয়ার কারোর অধিকার নেই। তারপর সব কাপড় আবার লাগেজে ঢুকিয়ে এক পাশে রেখে দিলাম। আর এখন যেটা পরে আছো সেটা তো আমার। ডেভিল মার্কা লোকে তাকিয়ে আছে, সাথে দুষ্টু হাসি। আমার রাগ লাগছে আর সে হাসছে, আবার গায়ে লাগে এমন কথাও বলছে। ছি, কেমন মানুষ আপনি? জিনিস দিয়ে আবার খোটা দেন।
লাগবে না আপনার জিনিস, সব জুইকে দিয়েন। কল দিব নাকি জুয়ের কাছে কথা বলবা? আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। আপনার ইচ্ছে হলে আপনি বলেন, আমার কারোর সাথে কথা বলে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। জুই তো তার নানু বাসায় গেছে, ও এখনো জানে না যে তুমি ওর জায়গা দখল করে নিয়েছো। যখন জানবে তোমায় তো আস্ত রাখবে না। আমার শরীর দিয়ে আগুন বের হচ্ছে। কি বলছে এই ডেভিলটা? জুই আমায় আস্ত রাখবে না আর আমি ওর জায়গা দখল করে নিয়েছি? পেয়েছি কি আমাকে এই ডেভিলটা? সাইফ খাটে বসে বসে মোবাইল টিপছে আর এই কথাগুলো আমায় বলছে। আমি গিয়ে সাইফের কলার ধরতেই সে শুয়ে পড়ে আর আমি তার উপর পড়ি। কিন্তু আমার এসব খেয়ালই নেই। ভীষণ রেগে আছি যে তার বুকে কয়েকটা কিল বসিয়ে বললাম, শয়তান তুই কি বললি? জুই আমায় আস্ত রাখবে না আর আমি ওই শাকচুনির জায়গা দখল করেছি? কি করবে আমায় জুই? শাকচুনিরে তো আমি সাগরে চুবাবো আর আপনারেও চুবাবো। সাইফ আমাকে চেপে ধরে উঠ করে উল্টো হয়ে আমাকে তার নিচে ফেলে দিয়ে তার সব ভার আমার উপর ছেড়ে দিল। চেহারা দেখে তো মনে হয় খুবই ইনোসেন্ট, আর রিয়েলিটি তো নাগিনি। কখন সবল মারবে তো বুঝতে পারিনি। আমি সাইফকে ধাক্কাচ্ছি যেন আমার উপর থেকে সরে যায়, কিন্তু না, সে তার কথা বলেই যাচ্ছে। আমিও কিছু বলতে পারছি না, কারণ ঠোঁট দুটো যে তার আঙুল দিয়ে আটকে রেখেছে। সাইফের ঠোঁট দুটো দেখে আমার তো ইচ্ছে করছে একটা চুমু খেতে, তবে লজ্জা করছে আমার। একটা ছেলে যে একটা মেয়ের উপর থাকলে মেয়েটার যে কেমন ফিলিংস হয় সেটা একটা মেয়েই বুঝে। লজ্জাও লাগছে আমার। লজ্জায় তার চোখের দিকে তাকাতেও পারছি না। কিন্তু ডেভিলটার একটুও লজ্জা নেই, আমার চোখে চোখ রেখে কথা বলছে, কিন্তু আমি তো চোখ নামিয়ে ফেলেছি। ডেভিলটা ধীরে ধীরে তার মুখটা আমার দিকে আনছে। আমার ঠোঁট জোড়া কাঁপছে। কি হচ্ছে এটা? চোখ বন্ধ করে ফেললাম, পারছি না আর তার দিকে তাকিয়ে থাকতে। এতটা বেহায়া আমি না। হঠাৎ রিংটন বাজাতে আমি চোখ খুলি, দেখি ততক্ষণে ডেভিলটার ঘোর কেটে গেছে। সে হুড়মুড় করে উঠে গেল আর আমিও উঠে কাপড় চোপড় ঠিক করছি। সাইফ ফোন হাতে নিয়েই একবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো, তারপর তার দিকে তাকালাম, কিন্তু সাইফ আমায় কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমি সাইফের মুখ দেখেই বুঝতে পেরেছি ফোনটা কে করেছিল। নিশ্চিত জুই হবে। আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। এই জুইটা সব সময় একটু বেশি বাড়াবাড়ি করে। অন্যের স্বামীকে কল করার কি দরকার? গায়ে পড়ে কথা বলার স্বভাব এখনো যায়নি শাকচুনিটার। আগে এক কথা ছিল, কিন্তু সাইফ তো এখন আমার স্বামী। জুইকে তো আমি দেখে নিব। আগে এই ডেভিলটাকে ঠিক করতে হবে, ঠিক না হলে মেরে মেরে তক্তা বানাবো। সামিহা রুমে এসে দরজার সামনে দাঁড়িয়ে, আসতে পারি? আরে আসো আসো, অনুমতি নেবার কি আছে? এটা তো তোমার ভাইয়ারই রুম। ভাইয়া প্লাস ভাবি মানে তোমাদের রুম? এখন তো আর ভাইয়ার একার রুম না, তাই আর কি। সামিহা মুস্কি হেসেই রুমে ঢুকলো। ভাইয়া তোমার আপন, তাই আগে অনুমতি লাগতো না, কিন্তু এখন তো ভাবি আছে তাই অনুমতি লাগছে। তার মানে ভাবি তোমার পর, তাই না? মুখটা মলিন করে বললাম। আরে ভাবি তুমি বলছো কি? আমি তো সেটা বলিনি। তুমি তো আমার একমাত্র ভাবি। 5টা না 10টা না, আমার একটা মাত্র ভাবি। ভাবিকে জড়িয়ে ধরে বললাম, তুমি তো আমার আপনজন, আমার বেস্টি। ভাবি একটা কথা বলি, রাগ করবে না তো? বলো, রাগ করার কি আছে? তোমার ভাইটা কি কথা বলে না? নাকি খুব মুডে থাকে? মানে? আমার বান্ধবী আপলা তোমার ভাইয়ের সাথে কথা বলতে অনেক চেষ্টা করেছে, কিন্তু তোমার ভাইটা না একটুও পাত্তা দেয়নি। আমি হেসে দিলাম, তাই নাকি? আপলা তোমার ভাইকে পছন্দ করে। ওহ রিয়েলি? তাই এখন কি করতে হবে? আপাতত কিছু না, যখন সময় হবে আমি বলবো। আপনার ব্যাপারটা তো গেল, এবার তোমারটা বলো। আমারটা মানে? নিচ থেকে মার ডাক শুনছি। মা ডাকছে সামিহাকে। আসছি মা। উফ, মা তোমাকে পাঠিয়েছে তোমায় ডাকতে ডিনারের জন্য। আমি তো ভুলেই গেছি। চলো চলো ভাবি, বাবা টেবিলে ওয়েট করছে, দেরি হলে মা বকবে। আচ্ছা সামিহা, চলো, পরে কথা হবে। সামিহার সাথে নিচে গেলাম। বাবা আর সাইফ ডিনারের জন্য অলরেডি বসে গেছে। সামিহাও বসলো। আমি মাকে না দেখে কিচেনে গেলাম। মা তরকারির বাটি নিয়ে আসছিল। আমি মায়ের হাত থেকে বাটি জোর করে নিয়ে নিলাম। মা খুবই ভালো, আমাকে সামান্য কাজ করতেও দিচ্ছে না।
মা বাবার পাশে বসলো আর আমাকে সাইফের পাশে বসতে ইশারা করলো। নতুন বউ যেহেতু কথা তো শুনতেই হবে, চুপচাপ বসে পড়লাম টেবিলটার পাশে। টেবিলটা নিজে নিজে প্লেটের সব আগে আগে নিয়ে খাওয়া শুরু করে দিল, কিন্তু আমার প্লেটে কিছুই দিল না। সাইফ, তুই নিচেই খাওয়া শুরু করে দিলি, বৌমার প্লেটে খাবার নিয়ে দে। সাইফ আমার প্লেটে ভাত দিল, কিন্তু তরকারি না দিয়েই সে আবার খাওয়া শুরু করে দিল। আমার এইটা দেখে খুব রাগ লাগছে। এমন খিদে পেয়েছে যে নিজের বাসা হলে এতক্ষণে আমি গপ গপ করে খেয়ে নিতাম, আর অন্যের বাসা বলে খেতেও পারছি না, লজ্জা করছে নিয়ে খেতে। সবাই খাচ্ছে। সামিহা আমার দিকে তাকিয়ে বলল, ভাবি তুমি খাচ্ছ না কেন? এবার সবাই আমার দিকে তাকালো। আমি প্লেটে হাত দিয়ে নাড়াচাড়া করছি। ভাবির প্লেটে তো তরকারিও নেই। সাইফ, তোকে বলছি না বউয়ের প্লেটে খাবার তুলে দিতে? মাংসের বাটিটা সাইফের দিকে বাড়িয়ে দিল আর আমার প্লেটে তুলে দিতে বলল। সাইফ আমার দিকে কিভাবে যেন তাকালো, তারপর বাটি থেকে কয়েক টুকরা মাংস তুলে দিল আর এতগুলো ঝোল দিল। মানা করা সত্ত্বেও প্লেট ভর্তি করে দিল। বোধহয় রাগ করে দিয়েছে। তরকারি ছাড়া শুকনো শুকনো খেতে পারতাম, কিন্তু এখন তো খেতেও পারছি না, এত ঝোল। মনে হচ্ছে পান্তা ভাত খাচ্ছি। দু এক লোকমা খেয়েই বসে রইলাম। সবার খাওয়া শেষ। বাবা নিজের রুমে গেল আর মা উঠতেই আমার প্লেটের দিকে তাকালো, তারপর সাইফের দিকে তাকিয়ে রেগে বলল। সাইফ, এসবের মানে কি? সাইফ শেষের লোকমা মুখে দিয়েই মায়ের দিকে তাকিয়ে বলল, মানে বউকে তরকারি দিতে বলেছি, পুরো তরকারির বাটি ঢেলে দিয়েছিস কেন? আমি মায়ের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকালাম, তারপর সাইফের দিকে তাকালাম। মা প্লিজ ডেভিলটারে এতগুলো বকা দাও, হারামি একটা। ও মা, এটা কি বললা? তোমাদের বৌমাই তো বললো তাকে বেশি করে ঝোল দিতে, এত বেশি করে ঝোল দিলাম, তাতে আমার কি দোষ? সাইফ আঙুল চাটতে চাটতে আমার দিকে তাকালো। আমিও অবাক হয়ে তার দিকে তাকালাম, আবার মায়ের দিকে তাকালাম। সাইফ হাত ধুয়ে চলে গেল, তবে যাওয়ার আগে ডেভিল মার্কা লুকে আমার দিকে তাকিয়ে বলল, ঝোলকে আরেকটু দেব? একটা চোখ টিপ মেরেই চলে গেল। মা কিন্তু সেটা খেয়াল করেনি। তারপর মা আমাকে বলল, বৌমা, তুমি তো কিছুই খেলে না, এই নাও। না মা, আমার খাওয়া শেষ, আমি আর খাবো না। মা তবুও খাবার বাড়তে গেলে আমি মায়ের হাত ধরে ফেলি। না মা, আমি সত্যি আর খেতে পারবো না, আপনার ছেলে যা দিয়েছে তা খেয়ে আমার পেট ভরে গেছে, প্লিজ মা, আমি আর খাবো না। ময়না আসলে মা তাকে বলল দুধ গরম করে 2 গ্লাস আমাদের রুমে পাঠিয়ে দিতে। মাকে বারবার খাবো না বলা সত্ত্বেও মা জোর করে দিতে বলল, তাই আমিও আর মানা করলাম না। মাও নিজের রুমে চলে গেল আর সামিহা আমাকে বলল, বা ভাবি, তুমি তো খুব বেশি ঝাল পছন্দ করো, আমাকে বললেই তো পারতে, আমিও দিতাম। তারপর হাসতে লাগলো। সামিহা, তুমিও তো ঝোল পছন্দ করো তাই না? আমিও হাসছি। আমি রুমে চলে এলাম, দেখলাম টেবিলটা রুমে নেই। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সব অর্নামেন্টস খুলে খাটে শুয়ে পড়লাম। মনে মনে ভাবছি, টেবিলটা কি মিথ্যাবাদী, খরুচ, বান্দর, ইডিয়েট, সব সব কি মিথ্যাটাই না বললো। কি বললো শয়তানটা? আমি ঝোল বেশি খাই, আমি রাক্ষসী। রাক্ষস আমি না তুই, আর রাক্ষসী তোর জুই। তোর জন্য আমি খেতেও পারলাম না রাক্ষস একটা। অন্য পাশ ফিরে সাইফের মোবাইলটা নিয়ে টিপছি। রাবিশ কুরুজ মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছে, এইসবের কথা মানে হয় না। মোবাইলটা তো আর কেউ নিয়ে যাচ্ছে না, তারপরও আমার সব আঙুল দিয়ে ট্রাই মারলাম, কাজ হলো না। লাস্ট চান্স একবার দেখি। এবার চাপ দিতেই একটা টোন বাজতে শুরু করলো। আমি ভয়ে মোবাইলটা আমার বালিশের নিচে ঢুকিয়ে রাখলাম। খট করে শব্দ হলে আমি চোখ বন্ধ করে ঘুমের ভান ধরলাম। ডেভিলটা যেন ভাবে আমি ঘুমিয়ে আছি। আমার পাশে ধপ করে কিছু পড়েছে এমন কিছু অনুভূতি হওয়াতে আমি চোখ খুলে পাশে ফিরলাম। আর পাশ ফিরেই তো আমি অবাক, না জানি আর কত অবাক আমার জন্য অপেক্ষা করছে। আর পাশ ফিরেই তো আমি অবাক, না জানি আর কত অবাক আমার জন্য অপেক্ষা করছে। ডেভিলটা ধপ করে আমার পাশে শুয়ে পড়লো আর আমি উঠে বসলাম। সাইফ আমার দিকে তাকালে আমি বললাম, কি হলো আপনার? কি হবে আমার আবার?
তাইলে এখানে শুলেন কেন? কম্বলটা জড়িয়ে বললাম, আজব তো, আমার ঘাটে আমি শোবো না তো কে শোবে? কি আজব আজব কথা বলছো তুমি। আমি কোনো আজব কথা বলছি না। আপনি যদি খাটে শোন তাহলে আমি কোথায় শোবো? এটা আমার খাট, তো আমি ওখানেই শোবো। আর তুমি ওখানে শুইতে পারো বলে সোফার দিকে ইশারা করলাম আমি। চোখ বড় বড় করে সোফায় শোবো মানে? আমি খাটে শুবো, বরং আপনি সোফায় শুবেন। কম্বলটা টানছি। আমি সোফায় শোবো না, কখনো না। তুমি চাইলে চলে যেতে পারো, তবে আরেকটা উপায় আছে। কি উপায়? সাইফ আমাকে টেনে তার কাছে নিয়ে বলল, শীতটা খুব বেশি পড়ছে, দুজনে এক খাটে একই কম্বলের নিচে আরেকজনকে একজন খুব জোরে জড়িয়ে ধরে ঘুমালে মন্দ হয় না। আমি সাইফকে সরিয়ে দিয়ে না না, এটা হবে না। তাহলে যাও, সোফাই তোমার জন্য বেস্ট। আজ নিজের খাট নেই বলে সোফায় শুতে হচ্ছে। ডেভিল একটা। আব্বুকে বলবো একটা খাট কিনে দিতে, সাথে একটা কম্বলও। তারপর আরাম করে ঘুমোবো। তোকে দেব না, সাইফের বাচ্চা সাইফ, খাটাস একটা। অবশেষে সোফায় গিয়ে শুলাম। আসলেই খুব শীত পড়ছে, কম্বল না হলে যে ঘুমোতেই পারবো না। কিন্তু কম্বল তো একটা। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। আমার লাগেজে আম্মুর একটা নকশি কাঁথা দিয়েছিল, সেটা নাকি আমার জামাইয়ের জন্য। জামাইকে দিতে বলেছিল। জামাই তো কম্বল নিয়ে কত আরামে ঘুমোচ্ছে, আর আমি কথাটা জড়িয়ে শুয়ে পড়লাম। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনলে খুলে দেখি ময়না। সরি ভাবি, আমার অন্য কাজগুলো সারতে দেরি হয়ে গেছে। ধরেন ভাবি, ভাইয়ারও দেন। না ঠিক আছে, সরি বলে রাখবে না। একটা হাসি দিয়ে ময়নার হাত থেকে গ্লাস নিলে ময়না চলে যায়, আর আমি দরজা বন্ধ করে দুধের গ্লাস দুটো খাটের পাশের ছোট্ট টেবিলটাতে রাখলাম। থাক, টেবিলটার খাওয়া লাগবে না, সে তো খেয়েছেই পেট পুরে রাক্ষসের মতো। কিন্তু আমায় তো খেতে দেয় নাই, তাই আমি তারটুকুও খেয়ে নিব। হাতটা ধুতে ওয়াশরুমে গেলাম। উফ, পানি কি ঠান্ডা! হিটারটাও নষ্ট হয়ে গেছে। মা বলেছিল আজ নতুন হিটার লাগিয়ে দিবে, মনে হয় ভুলে গেছে। কনকনে ঠান্ডার বরফের মতো পানি হাতে লাগতেই আমি ঠকঠক করে কাঁপছি। তারপরও হাতটা কোনোভাবে ধুয়ে ওয়াশরুম থেকে বের হলাম। ঠান্ডা সব চলে যাবে গরম গরম দুধটুকু খেলে। তবে আমি এটা খেতে পছন্দ করি না। আজ পেট খালি, তার উপর ঠান্ডা লাগছে, সেজন্যই খাবো। হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে টেবিলের পাশে গেলাম। হাত বাড়ালাম গ্লাস নিতে, কিন্তু দেখেই তো আমি হাঁ হয়ে গেছি। একটা গ্লাস খালি, আরেকটা খোঁজার জন্য পাশে তাকাতেই দেখি ডেভিলটা ফু দিয়ে খাচ্ছে। অর্ধেক খেয়ে বাকিটুকু আমার দিকে বাড়িয়ে দিল। নাও, এইটুকু তোমার জন্য, ভালো লাগবে। আমার তো রাগে শরীরটা আরো কাঁপছে। ডেভিলটার এত বড় সাহস কেমনে হলো? নিজের ভাগেরটা তো খেলো, আবার আমার ভাগেরটা বেশ অর্ধেকটুকু খেয়ে নিল, আর তারপর তার খাওয়া এটু দুধটুকু আমায় খেতে বলছে। কি হলো, এত কি ভাবছো? ধরো, গরম থাকতে খেয়ে নাও। খাবো না আমি, আপনি সব খান। এইটুকু রাখার কি দরকার? ও মা, কি বলো তুমি? তোমার জন্য রাখবো না তো কার জন্য রাখবো? তুমি তো আমার একমাত্র বউ। আহারে, কি দরদ তার একমাত্র বউয়ের জন্য! লাগবে না তোর দরদ, তোর দরদ তোর কাছেই রাখ। খাবার সময় দরদ হয় না? সবটুকু তো খেয়ে নিল, আমার জন্য একটুখানি রেখেই বলছে কিনা দরদ। যত সব ঢং। জুনিয়র হয়ে সিনিয়রদের তুই ব্যবহার করা কিন্তু ঠিক না। আমি অবাক হয়ে সাইফের দিকে তাকালাম। আমি আবারও মনে মনে বললাম, এই টেবিলটা কি জিন নাকি? এ মনের কথা শুনলো কিভাবে? মনের কথা শুনতে কি জিন হতে হয়? আরো অবাক হয়ে আশ্চর্য, এবারও শুনে ফেললো। তোমার মন যদি বড় বড় কথা বলে, আমি কেন, সবাই শুনবে। আমি মনে মনে বললাম, কি আমি বড় বড় করে কথা বলি? জি হ্যাঁ, আপনি মনে মনে না বরং বিড়বিড় করেই কথা বলেন, যে আমি খুব ভালো করেই বুঝি। ইচ্ছে হলে খেয়েও, আর ইচ্ছে না হলে খেয়েও না। তারপর টেবিলটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো। আমিও কি আর করার আছে, খিদেও আছে, তার উপর ঠান্ডাও লাগছে। নাই মামার চেয়ে কানা মামাই ভালো। তাই বেশি কিছু না ভেবে গ্লাসে চুমুক দিলাম। কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। একই গ্লাসে তার এটো তার চুমুক দেওয়া জায়গায় আমিও চুমুক দিচ্ছি, কারণ ভালোবাসার তো আছেই। খুব যে ভালোবাসি তাকে।
আমার টেবিল খাওয়া শেষে গ্লাসটা টেবিলে রেখে সোফায় শুয়ে পড়লাম। হঠাৎ মাথায় চিন্তা আসলো, আচ্ছা অজানার খবর কি? সে তো আমায় আর কল দিল না। সে কি আমায় ভুলে গেছে? কিন্তু সে তো বলেছিল যে আমায় চেনে, আমায় দেখেছে। সব কেমন জানি তালগোল পাকিয়ে যাচ্ছে। ক্যান্টিনের বিল, রিক্সা বিল, এগুলো কে দিল? তারপর ওই দিনের কথা মনে পড়ল। তিন্নিদের বাসায় গিয়েছিলাম, আর তিজান ভাইয়া আমায় একা পেয়ে অসভ্যতামি করছিল। সেদিন কৃষ্ণচূড়া গাছের পাশে ছিটটাতে বসে কাঁদছিলাম। তখনই কেউ যেন পাশে চকলেট আর টিস্যু প্যাকেট রেখে গেছিল। তারপর অনেকদিন ছাদ থেকে দেখেছিলাম নিচে বাইক নিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে, আর আমাদের গেটের পাশে চকলেট রাখতে। কে রেখেছিল এসব? এইসব কি একজনেরই কাজ? মনে হয় অজানার কাজ। সব কি অজানাই করেছে? কিন্তু কেন? এসব কেন করলো সে? তার কি স্বার্থ আছে এসব করে? আমার তো তার সাথে কথা বলতে ভালো লাগে। তার কি আমায় ভালো লাগে? কিছুই তো জানা হলো না। তবে অনেক অজানা থেকেও অনেক কিছুই জানা হয়ে যায়। সামিয়ার কাছে শুনেছি আগামীকাল দুপুরে আমাদের বাসা থেকে মেহমান আসবে। সাইরাও নাকি আসবে। সাইরাকে বলবো আমার ড্রয়ার থেকে মোবাইল নিয়ে আসতে। সকালে ফোন করে বলবো। এখন তো সাইরা ঘুমিয়ে গেছে। মোবাইলটা ঠিক করতে হবে, নষ্ট হয়ে গেছে। সাইফকে ভালোবাসার পর আমার সব কিছুই নতুন নতুন মনে হতো। অপছন্দের সব জিনিসই পছন্দ হতে লাগলো। ভয় জিনিসটাও কমে গেল। একদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি, তবে আমার বকুনের ভয়ে ভিজতাম না। সেদিন কেন জানি না সাইফের কথা ভাবতে ভাবতে ছাদে গিয়ে ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজলাম। মোবাইলটা যে সাথে ছিল আমার খেয়ালই ছিল না। নিজে তো ভিজে একাকার হয়ে গেছি, আর মোবাইলটারও শাওয়ার হয়ে গেল। আম্মু প্রথমে আমায় ভিজতে দেখে খুব বকাঝকা করে, আর যখন শুনেছে মোবাইল নষ্ট হয়ে গেছে আম্মু তো মহা খুশি, যেন বিশ্ব জয় করেছে। কতবার বলেছি মোবাইলটা ঠিক করে দিতে, কিন্তু দিল না, উল্টো নিয়ে নিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠেই আড়মোড়া ভাঙছি, আর ডেভিলটাকে দেখছি সে এখনো ঘুম। সাইফের ঘুমন্ত চেহারাটা যে কি নিষ্পাপ লাগছে বলে বুঝাতে পারবো না। ঠোঁটগুলো লাল হয়ে আছে, ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। কেমন ঘুমের রাজ্যে হারিয়ে গেছে আমার ঘুমের রাজাটা। একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম। সাইফ একটু নড়ে চড়ে উঠে আমি দৌড়ে ওয়াশরুমে ঢুকে যাই ফ্রেশ হতে। বের হয়ে দেখি ডেভিলটা এখনো ওঠেনি, তাই ব্যালকনিতে গিয়ে গাছে পানি দিলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপর রুমে এসে দেখি ব্যাটা এখনো ঘুম। এত ঘুম কিসের আল্লাহই ভালো জানে। এমনিতে তো আমার আগে ঘুম থেকে উঠে, আর আজ এখনো ওঠার কোনো নামই নেই। উঠুক আর না উঠুক তাতে আমার কি। আমি কাপড় ঠিকঠাক করে চুল বেঁধে নিচে গেলাম। ময়না চা বানাচ্ছে, মা পরোটা বেলছে। আমাকে দেখে মা একটা হাসি দিয়ে বলল, তুমি উঠেছো বৌমা? সাইফও কি উঠেছে? না মা, উনি এখনো ওঠেনি। তুমি তো কাল রাতে ভালোভাবে খেতে পারোনি, তুমি খেয়ে নাও। ময়না, বৌমাকে চা দে। সবার সাথে খাবো, এখন না। সবাই খেতে দেরি হবে, তোমার বাবাও এখনো ওঠেনি, তুমি খেয়ে নাও। সামিহা কই? কই হবে আর, ঘুমোচ্ছে আর কি। আমি সামিহাকে ডেকে নিয়ে আসছি, একসাথেই খাবো। আচ্ছা যাও, আমি ততক্ষণে সব রেডি করছি। আমি সামিহার রুমে গেলাম, পর্দা সরিয়ে জানলা খুলে দিলাম। সামিহা কম্বল মুড়ি কি সুন্দরভাবে ঘুমোচ্ছে। আমি দুষ্টুমি করে জগ থেকে একটু পানি ছিটিয়ে দিলাম সামিহার মুখে। সামিহা একটু চোখ খুলে আমাকে দেখে বলল, ভাবি এমন করছো কেন? একটু ঘুমোতে দাও না। মুখের পানিগুলো মুছে আবার ওপাশ ফিরে গেল। আমিও ওপাশে গিয়ে সামিহার মুখে আরো বেশি পানি ছিটিয়ে দিলাম, আর সামিহা লাফিয়ে উঠে গেল। সামিহা প্রথমে একটু বিরক্তি হলেও সেটা আমার সামনে প্রকাশ করলো না। এখন জলদি ফ্রেশ হয়ে নিচে চলো, আমার খুব খিদে পেয়েছে, একসাথে ব্রেকফাস্ট করব। যাও যাও ফ্রেশ হয়ে এসো। আমি সামিহাকে ওয়াশরুমের দিকে ঠেলে দিলাম। একটু পর সামিহা ফ্রেশ হলে দুজনে একসাথে নিচে গেলাম। মা, আমি, সামিহা আর ময়না একসাথে ব্রেকফাস্ট শেষ করলাম। মা আমার হাতে এক মগ কফি দিয়ে রুমে পাঠিয়ে দিল, বলল সাইফকে ডেকে দিতে। আর মা এটাও বলল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাকি
ডেভিলটার কফি চাই চাই, আর রাতে ঘুমানোর আগেও কফি চাই। আমি রুমে এসে অবাক হয়ে হা হয়ে গেলাম। ডেভিলটা এখনো ঘুম থেকে ওঠেনি। আজব তো, এত কিসের ঘুম? হ্যাঁ, রাতে কি ঘর পাহারা দিয়েছে? কোলবালিশটাকে এমন ভাবে জড়িয়ে রেখেছে যেন তার বিয়ে করা বউ। হিংসা হচ্ছে আমার খুব। এই কোলবালিশটার জায়গা হলো খাটে, অথচ আমার জায়গা হলো না। আমার সোফায় ঘুমোতে হয়, খাটাস একটা। তবে এই কোলবালিশটাকে আমার সতীন মনে হচ্ছে। মগটা ছোট টেবিলটার উপর রেখে কিছুক্ষণ ডেভিলটাকে দেখলাম। মোবাইলটা থাকলে কয়েকটা ছবি উঠিয়ে রাখতাম। কি যে সুন্দর লাগছে আমার ডেভিল রাজাটাকে। তাই তো জুই শাকচুনিটা তার পিছনে লেগে আছে। আমি আস্তে আস্তে সাইফের কাছে গেলাম। খুব সাবধানতার সাথে সাইফের হাত টেনে এক আঙ্গুল কফির মগে চুবিয়ে দিতে ডেভিলটা হুড়মুড়িয়ে উঠে বসলো। মগ থেকে আঙুল নিয়ে ঝাড়তে লাগলো আর রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? আই এম ম্যাড। ভয়ে চুপ করে রইলাম। আমি আঙ্গুলে ফু দিচ্ছি আর বলছি, কি হলো, চুপ করে আছো কেন? এতক্ষণ কিসের ঘুম? হ্যাঁ, রাতে কি পাহারা দিয়েছেন নাকি? আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাবো, তাহলে তোমার কি? না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাতে পারবেন না। আমি আপনাকে ঘুমোতে দিব না। বলেই সামনের দিকে পা বাড়াতেই ডেভিলটা আমায় এক ঝাটকায় তার কাছে টেনে নিল। আমার দুই হাত পিছনের দিকে নিয়ে চেপে ধরলো। তারপর তার মুখটা আমার কাছে এনে বলল, আমি কি করব না করব, কতক্ষণ ঘুমাবো, এইসব কি তোমার কথা মতো মেনে চলতে হবে নাকি? হাত পেছনে মুড়ে নেওয়াতে ব্যথা পাচ্ছিলাম। উফ, ছাড়েন বলছি, ব্যথা লাগছে আমার। আগে বলো, এমন করলে কেন? ছি, ইয়াক, দূরে সরেন। ব্রাশ না করে এত বকবক করছেন কেন? আপনার মুখ থেকে দইয়ের গন্ধ বেরোচ্ছে। রাতে যে দুধটুকু খেয়েছিলেন সেটা তো দই বসে গেছে, আর এখন তা থেকে দইয়ের গন্ধ আসছে। হিহি করে হাসছি। সাইফ হঠাৎ এমন করবে আমি ভাবতেও পারিনি। ডেভিলটা কফির মগ নিয়ে আমার মাথায় সব ঢেলে দিল, আর কফিগুলো আমার মাথা বেয়ে মুখে, তারপর মুখ থেকে গলার নিচ দিয়ে বেয়ে গেল। আমার হাসি বন্ধ হয়ে গেল। তারপর ডেভিলটা আমাকে ছেড়ে দিয়ে টাওয়াল নিতে নিতে বলল, এবার আরো জোরে হাসো সানি বেবি। বলেই সে ওয়াশরুমে চলে গেল। আমি তো পুরাই আবুল হয়ে গেলাম। ভাগ্যিস কফিটা ঠান্ডা ছিল, নইলে তো পুরো মাথা মুখ সব জ্বলছে যেত। ডেভিল রাবিশ খাটাস খরচ, সাইফের বাচ্চা সাইফ, আমাকে পুড়িয়ে মারার ইচ্ছা, তাই না? এর প্রতিশোধ আমি নিবই। অনেকক্ষণ পর ডেভিলটা বের হলো, আর আমি চোখে হাত দিয়ে ঢেকে রাখলাম, কারণ সে আজও শুধু টাওয়াল পরেই বেরিয়েছে। আপনি এমন কেন? সাইফ আলমিরা থেকে কাপড় বের করছে। কেমন? আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? এভাবে শুধু টাওয়াল পরেই যার তার সামনে চলে আসেন? লজ্জা শরম আছে বলেই তো টাওয়ালটা পরেছি, না থাকলে তো কিছুই পরতাম না। আর শোনো, লজ্জা শরম ওগুলো মেয়েদেরকে মানায়, ঠিক আছে, ছেলেদেরকে না। হ্যাঁ, দেখেই বোঝা যায়। আমিও কথা না বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। তাড়াতাড়ি শাওয়ারটা সেরে বের হলাম। মায়ের দেওয়া সিল্কের শাড়িটাই পরলাম। গোলাপি কালারের উপর নীল কালার পার, মাঝে মাঝে গোল্ডেন কালারের জরির কাজও আছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। এত ভালো করে মুছলাম, তারপরেও পানি পড়ছে। অর্নামেন্টস পরছি আর হালকা সাজও দিলাম। আয়নায় দেখলাম ডেভিলটা পুরো বিছানার চাদর ফেলে কি যেন খুঁজছে। সোফার কুশনগুলো সব ফ্লোরে ফেলে দিছে। তারপর ড্রয়ার খুলে সব জিনিস এলোমেলো করে ফেলছে। আমার এসব দেখে মেজাজ খারাপ হয়ে গেল। পাগল হয়ে গেল নাকি? সাইফ, আপনি এসব কি করছেন? সব এলোমেলো করছেন কেন? কুশনগুলো সোফায় তুলে রাখছি। আমার রুমে জিনিস আমি যেমন ইচ্ছা তেমন করবো, তাহলে তোমার এত মাথা ব্যথা কেন? রাগ কন্ট্রোল করে বললাম, আচ্ছা ঠিক আছে, এলোমেলো করতে ইচ্ছা হলে এলোমেলো করুন। তবে কি খুঁজছেন একটু বলবেন? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। আমার মনে পড়ে গেল গতকাল রাতে সাইফের মোবাইলটার উপর আমি খুব অত্যাচার করেছিলাম। তারপর মোবাইলটা বালিশের নিচে রেখেছিলাম যাতে ডেভিলটা বুঝতে না পারে। এখন যদি বলি যে মোবাইলটা আমি ধরেছিলাম, তাহলে যে আমায় আস্ত রাখবে না। ঠোঁট কামড়ে বললাম, মানে আমি। আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি খুঁজে দিচ্ছি, আপনি বোধহয় ভালোভাবে খুঁজে দেখেননি। সব গানই তো খুঁজলাম, কোথাও তো পেলাম না। পাবেন না কেন? অবশ্যই পাবেন।
সাইফ আমার দিকে কিভাবে যেন তাকালো। মানে বলছিলাম কি, বালিশের নিচেও তো থাকতে পারে হয়তো। আপনি দেখেননি? দাঁড়ান আমি দেখছি। তাড়াতাড়ি গিয়ে বালিশের আশেপাশে খোঁজার ভান করছি। তারপর বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে বললাম, ভালো করে খুঁজলেই তো পেতেন। ধরুন আপনার মোবাইল। সাইফ মোবাইলটা হাতে নিয়ে একবার মোবাইলের দিকে দেখছে, আবার আমার দিকে দেখছে। আল্লাহ, আমাকে এভাবে দেখছে কেন? বুঝে ফেললো না তো? সাইফ পাশ ফিরতেই আমি বললাম, আপনার মোবাইলটা যদি একটু দিতেন। কেন? না মানে একটু দরকার ছিল আর কি। সাইফ মোবাইলটা আমার দিকে এগিয়ে দিল। ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটা তো খুলে দিন, আম্মুকে কল দেব। ও ওয়াও ভাবি, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! এত সুন্দরভাবে সাজিয়েছো তুমি, চেনাই তো যাচ্ছে না। কেন, তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়নি মানে? অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছো তুমি। সত্যি? সত্যি। আমার তো এতগুলো খুশি লাগছে, কখনো নিজের রুম গোছাইনি। আর গোছানো থাকলেও আমি তছনছ করে ফেলতাম। সালমা সবসময় আমার রুমটা গুছিয়ে রাখতো। আম্মু তো আমায় খুব বকতো, নিজের রুম নিজে গুছিয়ে রাখতে পারিস না। আর এখন তো অন্যের রুম গোছাতে হচ্ছে। ভাবি, তোমার কাজ শেষ? কেন? আর কোনো কাজ কি বাকি আছে? না তো, কিন্তু কেন? তাহলে নিচে চলো, মা ডাকছে তোমায়। চলো। আমি আর সামিহা নিচে গেলাম। মা কিচেনে কাজ করছে, আমাকে দেখে বললেন, বৌমা এসেছো তুমি? জি মা। তোমার কিন্তু আজ ডিনারে কিছু একটা করতে হবে। অবাক হয়ে গেলাম। কি কি কিছু করতে হবে মানে? মানে আজ ডিনারে তোমাকে কিছু বানাতে হবে। তোমার বাবা ডিনারে তোমার হাতের বানানো কিছু খাবে। ইয়াহু, ভাবি রান্না করবে? আজ ডিনারটা তো সেই হবে। আমার একমাত্র ভাবি বলে কথা। হে আল্লাহ, কি পরীক্ষায় ফেলছো তুমি আমায়। আমি তো কিচ্ছু রাখতে পারি না, কখনো কিছু রান্নাও করিনি। ডিনার তো দূরের কথা, এক কাপ চা পর্যন্ত বানিয়ে খাইনি। তাহলে আজ ডিনারে কি করব? কিছু পারি না সেটা কি মাকে বলবো? না না, সামিহা, মা আবার বাবা কত আশা করছে। সামিহা ধাক্কা দিলে আমি ভাবনা থেকে ফিরে আসি। ভাবি, এত কেন ভাবছো? ডিনারে কি করবে বললে না যে? আমি চুপ করে আছি। স্বামীহা, তুই চুপ কর তো, যখন করবে তখন দেখিস। না মা, আমি এক্ষুনি জানতে চাই, প্লিজ বলো না ভাবি। স্বামীহা, এত কথা না বলে সব ঠিকঠাক আছে কিনা দেখ। মা, তুই এখনো দাঁড়িয়ে আছিস? মিয়া কিচেন থেকে বেরিয়ে গেল। মা, আমি কি আপনাকে হেল্প করতে পারি? না বৌমা, তোমার কিছুই করতে হবে না, কিছু তো একটা করতে দিন আমাকে। সব করা শেষ। যদি পারো শসা আর গাজরটা কাটো। আমি তাড়াতাড়ি শসা আর গাজর কেটে দিয়ে মাকে আবারও বললাম, মা আর কি করব? আর কিছু করতে হবে না। প্লিজ মা বলেন আর কি করব, কিছু তো একটা দিন আমায় করতে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কেকের জন্য ময়দা আর কোকো পাউডার যা যা লাগে সব ওখানে রেখেছি আমি। তুমি গিয়ে সব মিশিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে দাও। আমার এদিকে কাজ হয়ে গেলে আমি বেক করব। তারপর মা আমার দিকে তাকিয়ে বলল, পারবে তো? মা পারবো। মাও একটা হাসি দিল। আমি কিচেনের এক পাশে গেলাম, যেখানে সব ইনগ্রেডিয়েন্টস রাখা আছে। সাইফদের কিচেনটা অনেক বড়, খুব গোছানো। ওভেনটা এক পাশে রাখা, আর তার পাশেই আমি কেকের ব্যাটার তৈরি করছি। আমি কিন্তু কেক বানাতে পারি, আম্মুর কাছ থেকে শিখেছিলাম, খুবই ইজি। আমি কিছু করতে না পারলেও তবে মাঝে মাঝে কেক বানিয়ে খেতাম। কারোর জন্য না, শুধু নিজের জন্যই বানাতাম। এমনকি সায়রাকেও দিতাম না। কোকো পাউডার আর ময়দা সব ইনগ্রেডিয়েন্টস মিক্সড করলাম, ব্যাটার পারফেক্টভাবে তৈরি করলাম। মাকে বলতে যাব তখনই কিচেনে ডেভিলের এন্ট্রি। আরে বাহ, আমার কলিজাটাকে দেখে তো আমি ক্রাশিত, হার্ট অ্যাটাকও হয়ে যাচ্ছে। আমার জানটা এত হ্যান্ডসাম কেন, কি যে সুন্দর লাগছে। বাবুটাকে নীল কালার পাঞ্জাবি পরেছে, সাথে কোটিও আছে। তাকে এই কালারে খুব ভালো মানিয়েছে। সাইফ মাকে বলল, মা পানি দাও তো। নিচে নিয়ে খা বলেই কিচেন থেকে বেরিয়ে গেল। আমি নিজের কাজে মন দিলাম। হঠাৎ ডেভিলটা আমার পাশে এসে আমার তৈরি করা বাটার পানি ঢেলে দিল। আমি অবাক হয়ে গেলাম, চোখ বড় বড় করে ডেভিলটার দিকে তাকালাম। সেও আমার দিকে বাঁকা চোখে তাকালো। আমি চারিদিকে দেখে নিলাম, কিচেনে কেউ নেই, শুধু ডেভিলটা আর আমি ছাড়া।
তাই রাগের সুরে বললাম, পাগল নাকি? করছেনটা কি আপনি? এখানে পানি ঢাললেন কেন? পানির দরকার ছিল তাই ঢাললাম। পানি ঢালার দরকার ছিল সেটা বাটারে না, আপনার মাথায়। বললেই তার মাথায় ঢালতে হাত বাড়ানোর আগেই টেবিলটা আমার হাত চেপে ধরলো। আমার অন্য হাতে বাটার লেগেছিল, তাই আমি সেই হাত দিয়ে সাইফের মুখে বাটার লাগিয়ে দিই। সাইফের ঠোঁটে বাটার লেগে গেছে। সাইফ অন্য হাতটাও চেপে ধরলো, তারপর ঠোঁটে লেগে থাকা বাটারটা লিক করে আমাকে বলল, খুব শখ মজা করা, তাই না? এবার দেখো মজা কেমনে করে। সাইফ আমার 2 হাত চেপে রেখেছে, তারপর পাশ থেকে চকলেট ক্রিমটা নিয়ে আমার মুখে ঠোঁটে লাগিয়ে দিল। আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করেও পারছি না। যতই হাত ছাড়ানোর চেষ্টা করি, সাইফ আরো জোরে জোরে চেপে ধরে। রেগে বললাম, কি করছেন এসব আপনি? এগুলো খাওয়ার জিনিস, মুখে লাগানোর জিনিস না। আমি কি বলেছি খাওয়ার জিনিস না? এগুলো তো খাওয়ার জিনিস। সাইফ পুরোপুরি মুখটা আমার কাছে নিয়ে আসলো আর আমার হার্টবিটটা ফুল স্পিডে চলতে লাগলো। সাইফ তার এক হাতে আমার 2 হাত চেপে ধরে আর এক হাত দিয়ে আমার ঘাড় ধরে তার আর একটু কাছে টেনে নিলে আমি কাঁপছি। খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। সাইফ আমার খুব কাছে এলে আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেলি। তারপর অনুভব করি সাইফ আমার ঠোঁট থেকে ক্রিম লিক করছে। সাইফের ঠোঁট দিয়ে আমার ঠোঁটে স্পর্শ করছে। আমার ঠোঁট আর ঠোঁটের চারপাশে থেকে সব ক্রিম লিক করছে আর তার ঠোঁটের স্পর্শে আমার ভিতরে তোলপাড় চলছে। হঠাৎ মায়ের শব্দ শুনতে পেলাম। আমি চোখ খুললাম আর সাইফও ঝট করে আমার ছেড়ে দিয়ে জগ থেকে পানি ঢালছে। আর আমি নিজেকে স্বাভাবিক করে বিটার দিয়ে কেকের ডোটা বিট করছি। মা কিচেনে এসে সাইফকে দেখে বলল, এখনো পানি খাওয়া হয়নি নাকি? এই তো খাচ্ছি। আমার কাছে এসে মা বলল, বৌমা এখনো হয়নি তোমার? জি না, না জি। এভাবে জি না করছো কেন? তারপর আমি মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে যাব, অমনি মা আমায় দেখে হাসছে। আমি অবাক হলাম, মনে মনে ভাবছি মা কিছু দেখেনি তো, নইলে এভাবে হাসছে কেন? লজ্জা লাগছে আমার। তার ছেলে যে রাক্ষস সেটা জেনে গেছে বোধহয়। সাইফ এখনো দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে সেও মিটিমিটি হাসছে। আমি দুজনের হাসির কারণ বুঝতে পারলাম না। বৌমা তুমি না পাইলে আমায় বলতে, কি করছো? নিজের অবস্থা দেখো তো। কি করেছি মা আমি? সাইফ পিছন থেকে ইশারা করছে, আমার মুখে কি যেন দেখাচ্ছে, তবে এই মুহূর্তে আমি সেটা বুঝতে পারছি না। তোমার মুখে সব ব্যাটার লেগে আছে। এরই মধ্যে ময়নাও কিচেনে এসে আমায় দেখে সেও হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছে। ভাবি, কেক কি আপনি বানাইছেন নাকি কেক আপনারা বানাইছে? মা নিজেই বাটারটা নিয়ে ঠিক করছে আর আমাকে বলল, তুমি যাও মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো। আমি যাবার জন্য পা বাড়াতেই ময়না বলল, ভাবি, এসব আপনাদের মুখে লাগলো কেমনে? সাইফ কথাটা শুনেই কিচেন থেকে বেরিয়ে গেল, সাথে একটা ডেভিল মার্কা হাসি দেখিয়ে গেল। একটু কেশে নিলাম, মানে। ময়না তুই তোর কাজ কর, এত কিছু জেনে তুই কি করবি? আর বৌমা তুমি উপরে যাও। আমি রুমে এসে দরজা লক করে আয়না দেখে অবাক। আমার পুরো মুখে বাটার ছিটে পড়েছে। বাটার দিয়ে ফুল স্পিডে বিট করছিলাম, তখনই অসাবধানতাবশত পড়েছে আর আমি খেয়াল করিনি। সাইফের লিক করাটা মনে পড়লে আমি নিজেকেই দেখেই ব্লাশিং হচ্ছি। কেউ এমন করে? পুরো পাগল করে দিচ্ছিল। রাক্ষস একটা, কখনো ক্রিম খায়নি মনে হয়। পিছন থেকে কেউ বলে উঠল, আমি একটা রাক্ষস, কখনো ক্রিম খাইনি, আজই প্রথম খেলাম, তা তোমার গোলাপি ঠোঁটের মাখানো ক্রিম। আমি কণ্ঠটা শুনে চমকে যাই। পিছনে ঘুরে দেখি ডেভিলটা আমার পিছনে দাঁড়িয়ে। আমি লজ্জায় চোখ নামিয়ে ফেলি। জানো, তোমার ঠোঁট থেকে ক্রিম লিক করার সময় আমার ইচ্ছে হয়েছিল তোমার ঠোঁট দুটো